ভারতের উচ্চশিক্ষার ল্যান্ডস্কেপ কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ডিকোড করব ইউজিসি 2022-এর নতুন পিএইচডি রেগুলেশনস। ভাবছেন এটা শুধু স্টুডেন্টদের জন্য? একদমই নয়। লং টার্ম ক্যারিয়ার স্ট্র্যাটেজি বা একাডেমিক গ্রোথের জন্য এই নিয়মগুলো বোঝাটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে। চলুন একেবারে সরাসরি মূল বিষয়গুলোতে ঢোকে পড়া যাক। ইউজিসির এই নতুন গাইডলাইন্স মূলত একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা রোডম্যাপ। একজন সিজনড কনসালটেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এই পলিসিগুলো একাডেমিয়াতে এন্ট্রির ব্যারিয়ার বা বাধা অনেকটা কমিয়ে দিয়েছে। চলুন এই রোডম্যাপ ধরে একদম স্ট্র্যাটেজিক্যালি এগোই এবং দেখি কিভাবে এই পরিবর্তনগুলো আগামী দিনে ইম্প্যাক্ট ফেলতে চলেছে। আমাদের আজকের ডিসকাশন মূলত 4টে পিলার বা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে: এলিজিবিলিটি বা যোগ্যতার নতুন মানদণ্ড, অ্যাডমিশন প্রসেস, টাইমলাইন্স, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফুল টাইম বনাম পার্ট টাইম পিএইচডির স্ট্র্যাটেজিক ভ্যালু। প্রথমেই আসা যাক এলিজিবিলিটি বা যোগ্যতার কথায়। এখানে কিন্তু বেশ কিছু নতুন রাস্তার দরজা খুলে গেছে। ট্র্যাডিশনাল রুটটা আমরা সবাই কম বেশি জানি, রাইট? 2 বছরের মাস্টার্স ডিগ্রি, সাথে অন্তত 55% মার্কস। আর রিজার্ভ ক্যাটেগরি মানে এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সেটা 50%। আবার 4 বছরের অনার্স থাকলে 1 বছরের মাস্টার্স করেই এই ট্র্যাকে ঢোকা যায়। এগুলো হলো বেসলাইন মেট্রিক্স। কিন্তু আসল স্ট্র্যাটেজিক শিফটটা হয়েছে ঠিক এর পরের নিয়মে। এই নিয়মটা লিটারালি একটা মাস্টার স্ট্রোক, ডাইরেক্ট পিএইচডি। ধরুন একটা ব্রিলিয়ান্ট ছেলে বা মেয়ে 4 বছরের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে 75% মার্কস নিয়ে বেরোলো। এখন আর তাকে মাস্টার্সের জন্য সময় নষ্ট করতে হবে না, সে সরাসরি পিএইচডিতে এনরোল করতে পারবে। ইয়াং ট্যালেন্টদের দ্রুত রিসার্চে টেনে আনার জন্য ট্যালেন্ট অ্যাকুইজিশনের এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হতেই পারে না। যোগ্যতা তো মিলল, এবার অ্যাডমিশন বা প্রবেশদ্বার পেরোনোর স্ট্র্যাটেজিটা ঠিক কী হবে? এখানে মূলত দুটো রুট রয়েছে। এক, আপনি যদি নেট, জেআরএফ বা গেটের মতো ন্যাশনাল লেভেলের এক্সাম ক্লিয়ার করে থাকেন, আপনি সরাসরি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার ভিআইপি পাস পেয়ে গেলেন। আর 2, যারা এই এক্সামগুলো দেননি তাদের ইউনিভার্সিটির নিজস্ব এন্ট্রান্স টেস্ট বা আরইটি দিতে হবে। সেখানে কাট অফ হলো 50%। মানে কোয়ালিটি কন্ট্রোলের জায়গাটা কিন্তু বেশ কড়াকড়ি রাখা হয়েছে। তবে যে রুট দিয়েই আসুন না কেন, আলটিমেট ডিসাইডার কিন্তু সেই ইন্টারভিউ বা ভাইভা। এটাকে অনেকটা কর্পোরেট পিচিংয়ের মতো ভাবতে পারেন। আপনার রিসার্চ অ্যাপটিটিউড কতটা, সাবজেক্ট নলেজ কতটা গভীর, আর সবচেয়ে বড় কথা, আপনার রিসার্চ প্রপোজালটা কতটা প্র্যাকটিক্যাল আর সলিড, প্যানেল ঠিক সেটাই জাজ করবে। অ্যাডমিশন তো হয়ে গেল, এবার আসি টাইমলাইন আর একাডেমিক রিকোয়ারমেন্টসের কথায়। মানে ডে টু ডে রিয়ালিটিটা ঠিক কেমন হবে? শুরুতেই একটা রিগারাস ট্রেনিং পিরিয়ড। এনরোলমেন্টের পর 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোর্স ওয়ার্ক শেষ করতে হবে, আর 12 থেকে 16 ক্রেডিট অর্জন করা মাস্ট। এই ফেজটা স্কলারদের ফাউন্ডেশনটাকে একদম রক সলিড করে দেয়, যাতে পরের ধাপে কোনো হোঁচট খেতে না হয়। এবার আসি ডিগ্রির লাইফ সাইকেলে। আগে যেমন চলত, বছরের পর বছর রিসার্চ চলছে তো চলছেই, সেই দিন কিন্তু শেষ। এখন পারফরমেন্স ট্র্যাক করা হবে। মিনিমাম 3 বছর ইনভেস্ট করতেই হবে, আর ম্যাক্সিমাম লিমিট বেঁধে দেওয়া হয়েছে 6 বছরে। তবে হ্যাঁ, মহিলা এবং বিশেষ চাহিদা সম্পন্ন স্কলারদের জন্য আরও 2 বছরের একটা বাফার টাইম বা গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। বেশ প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ, তাই না? এই 240 সংখ্যাটার ইম্প্যাক্ট কিন্তু বিশাল। মহিলা স্কলারদের জন্য সর্বোচ্চ 240 দিনের ম্যাটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটির প্রভিশন রাখা হয়েছে। ক্যারিয়ার আর পার্সোনাল লাইফের ব্যালেন্স রাখার জন্য এই ফ্লেক্সিবিলিটিটা একদম ক্রুশাল। লং টার্ম ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে এটা একটা দারুণ সাপোর্ট সিস্টেম। আর এই পয়েন্টটা তো একটা মেজর গেম চেঞ্জার। আগে নিয়ম ছিল থিসিস সাবমিট করার আগে অন্তত 2টো রিসার্চ পেপার পাবলিশ করতেই হবে। ইউজিসি এখন সেই হার্ডকোর নিয়মটা তুলে নিয়েছে। হ্যাঁ, পেপার পাবলিশ করাটা ক্যারিয়ারের জন্য এখনও হাইলি রেকমেন্ডেড, কিন্তু সেই ম্যান্ডেটরি প্রেশারটা আর নেই। ফোকাসটা এখন কোয়ান্টিটি থেকে পুরোপুরি কোয়ালিটির দিকে শিফট করানো হচ্ছে। তবে ভাববেন না যে কোয়ালিটির সাথে কোনো আপোষ করা হয়েছে। থিসিস সাবমিট করার আগে ম্যান্ডেটরি সফটওয়্যার বেসড প্লেজিয়ারিজম চেক একদম মাস্ট। মানে রিসার্চে কোনো শর্টকাট বা কপি পেস্ট পলিসিতে একদম জিরো টলারেন্স। রিসার্চে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এই ফিল্টারটা থাকা খুব জরুরি। এবার আসা যাক সবচেয়ে ক্রিটিক্যাল ডিসিশন মেকিংয়ে, ফুল টাইম বনাম পার্ট টাইম পিএইচডি। কোনটা আপনার জন্য সঠিক স্ট্র্যাটেজি? ধরুন আপনি সরাসরি একাডেমিয়াতেই কেরিয়ার গড়তে চান, তাহলে ফুল টাইম আপনার জন্য বেস্ট ফিট। রেগুলার ক্যাম্পাসে থাকতে হবে, আর সাথে ফেলোশিপের ফিন্যান্সিয়াল সাপোর্টও পাবেন। কিন্তু আপনি যদি অলরেডি একজন ওয়ার্কিং প্রফেশনাল হন, তাহলে পার্ট টাইম পিএইচডি হলো আপনার জন্য পারফেক্ট অপশন। চাকরি ছাড়ার কোনো দরকার নেই, শুধু এমপ্লয়ারের থেকে একটা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। কর্পোরেট প্রমোশন বা স্কিল আপগ্রেডেশনের জন্য এটা একটা দারুণ লিভারেজ। আর সবচেয়ে বড় মিথ বাস্টার হলো এই পয়েন্টটা,
ইউজিসি একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে ফুল টাইম হোক বা পার্ট টাইম দুটো পিএইচডি ডিগ্রির মার্কেট ভ্যালু এবং ক্রেডিবিলিটি হুবহু এক। সো পার্ট টাইম ডিগ্রির ভ্যালু কম, এই পুরনো ধারণাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। এই পুরো অ্যানালিসিস থেকে একটা ব্যাপার পরিষ্কার, ইউজিসি কিন্তু রিসার্চের ইকোসিস্টেমটাকে পুরো ডেমোক্রেটাইজ করে দিচ্ছে। ওয়ার্কিং প্রফেশনালস আর ইয়াং ট্যালেন্টদের জন্য এই নতুন রাস্তাগুলো আগামী 5 বছরে ভারতের একাডেমিক এবং কর্পোরেট ল্যান্ডস্কেপকে ঠিক কতটা বদলে দেবে বলে আপনার মনে হয়? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।